আজকে আরেকটা অভিজ্ঞতার কথা বলবো। সেটা হচ্ছে আমরা একটা সময় অনেক কাল গড়িয়াতে থাকতাম। তো গড়িয়াতে যারা অনেক অনেক বছর আগেকার কথা বলছি, মহুয়া সিনেমা হল, সেই এরিয়াতে একজন ঠাকুমা খুব সুন্দর একটা সাদা পরিষ্কার থান পরে দাঁড়িয়ে থাকতেন, আর চোখে খুব ভারী চশমা, মানে প্রচুর পাওয়ার, ঠাকুমার অনেক বয়স। সেই ঠাকুমা ভিক্ষে করতেন। তো আমি ওনাকে রেগুলারই কম বেশি যখনই ওখানে নামতাম অটোতে ওঠার আগে ঠাকুমাকে অল্প কিছু যা যখন পারতাম দিতাম, যা হয়তো দিতাম। এবার ঠাকুমা কখনো আবার হাঁটতে হাঁটতে ওই এরিয়াতে লোকের বাড়ি বাড়িও যেত, তার দিন গুজরান করার জন্য যেটুকু প্রয়োজন। ঠাকুমা খুব ভালো একটা ঠাকুমা, দেখে আমার কখনই মনে হয়নি যে উনি মানে ভিক্ষে করার মতো আর কি। যাই হোক, সেটা অন্য কথা। তো মাঝে মধ্যে ওরকম খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির সামনে চলে এসছে, আমাকে খুঁজতে খুঁজতে না, মানে বিভিন্ন বাড়িতে যেতে যেতে একদিন দেখছি ঠাকুমা আমাদের বাড়ির সামনে। তো আমি বললাম, ঠাকুমা ভাত খাবে? দুপুরবেলা এসছে তখন। বললো একটু দাও তাহলে। তো দিলাম, ভাত টাত খেলো। খেয়ে তারপরে বলছে, জানো মা, আমি অনেক দিন বিউলির ডাল আর আলু পোস্ত খাইনি। হ্যাঁ, আমার না খুব বিউলির ডাল আর আলু পোস্ত খেতে ইচ্ছা করে। আমি বললাম, ঠিক আছে ঠাকুমা, তুমি কালকে এসো। আজকে তো আমার কাছে আর মানে রান্নার সময় পেরিয়ে গেছে, খাওয়ার সময় পেরিয়ে গেছে, এখন তো আর করতে পারবো না। তুমি কালকে এসো, কালকে রবিবার আছে, তোমাকে আমি আলু পোস্ত আর বিউলির ডাল খাওয়াবো। যাই হোক, রবিবার আমার মেয়ের আবার নাচের ক্লাস থাকে, তাকে নিয়ে যেতে হয়, একটা তাড়াহুড়োর মধ্যে থাকি আমি। এনিওয়েজ, তো সেটাও কোনো আমার বিষয় না। তো আমি ঠাকুমার জন্য রান্না করেছি। এবার ঠাকুমা দেখছি অনেক বেলা হয়ে গেছে, আসছেই না, অপেক্ষা করে আমি আবার আমার আলাদা আলাদা করে ঠাকুমার খাবার রেখে দিয়েছি। তারপরে আমি যখন বেরোতে যাব তখন দেখছি যে একজন কেউ মানে দূরে একটু পড়ে আছে, আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে। ওমা, গিয়ে দেখছি যে কাছাকাছি গিয়ে দেখছি ঠাকুমা পড়ে আছে। এবার ঠাকুমা যেহেতু খুব ভারী চশমা পরা আর অনেক বয়স, 100 বছরের কাছাকাছি বয়স, ঠাকুমা খুব একটা ভালো দেখতে পেত না। আর সেই দিনই সকালবেলা ওইখানে একজনের গ্রাউন্ড ফ্লোরে গ্রিল বানিয়েছে, গ্রিলটা অনেকটা মানে এগিয়ে বেরিয়ে আছে আর কি, ঠাকুমা দেখতে পাইনি। গ্রিলের কর্নারে মাথাটা লেগে মাথাটা ফেটে গেছে ঠাকুমার। বয়স্ক মানুষ তো, ফিনকে দিয়ে রক্ত বেরিয়েছে, পড়ে গেছে আর কি। যাই হোক, আমি কি করব, তাড়াতাড়ি করে ঠাকুমার তো খাওয়া দাওয়া মাথায় উঠলো। এবার আমি একটা ট্যাক্সি ডেকে ঠাকুমাকে, এত রক্ত পড়ছে আমি বুঝতে পারছি না যে কতটা কেটেছে, কী বৃত্তান্ত। আমি সেই ট্যাক্সিওয়ালাকে বললাম, দাদা একটু ধরবেন, মেয়েরা টিউশন যাওয়া, নাচের স্কুল যাওয়া বন্ধ। ওকে নিয়ে আমার বাড়িতে একজন সর্বক্ষণের একজন ছিল, একটি মেয়ে, তাকে নিয়ে আমি আর ও দুজনে মিলে বাঙুর হসপিটালে যাই। এবার গেছি, আর ভর্তি নেয় না ওরা, দেখছে না, দেখে বলছে যে ঠাকুমার তো পালস খুব নেমে গেছে, অনেক বয়স। কিন্তু জানেন তো ম্যাডাম, এরকম অনেক ঘটনা হয়েছে যে বাড়ির লোকেরা বয়স্ক লোকদের এখানে ছেড়ে যায় আর নিতে আসে না। আপনি যদি বন্ডে সই করে দেন যে আপনি নিয়ে যাবেন, তবেই আমরা এনাকে ভর্তি নেব, কেন ওনার ভর্তি নিতে হবে, ওনার পালস রেটগুলো কমে গেছে। বললাম, ঠিক আছে, আমি বন্ডে সই করে দিচ্ছি যে আমি নিয়ে যাব, কোনো অসুবিধে নেই। আমি যেখান থেকে ওনাকে পেয়েছি সেই অবধি নিয়ে আমি ঘটনাটা সব বললাম, সেই অবধি ছেড়ে দেব। যাই হোক, বাড়িতে এসেছি, আধা ঘন্টা পরে দেখছি বাড়ির সামনে প্রায় 200-300 লোক পুরো ভরে গেছে। সে বীভৎস অবস্থা। কি না, আমাদের গাড়ি নাকি ওই ঠাকুমাকে ধাক্কা মেরেছে, তার জন্য ঠাকুমার মাথা ফেটে গেছে, এবং আমাদেরকে এক্ষুনি হসপিটাল থেকে না নিয়ে এসে ওনাকে কোনো নার্সিংহোমে ভর্তি করতে হবে। এবার আমি তো কিছু বুঝতে পারছি না কি করব না করব। ওই যে যথারীতি বলছিলাম না, বিভিন্ন ব্যাপারের মধ্যে জড়িয়ে যাওয়া। আমি সোনারপুর থানাকে ফোন করি। হ্যাঁ, সোনারপুর থানা থেকে লোকজন আসে, তারপরে তাদেরকে আমি ঘটনাটা বলি। আর সেই লোকগুলো এত চড়া হয়েছে কি না, এদের বাড়ির লোক যারা আপনার কী বলবো, ঠাকুমার ছেলে এবং নাতিপুতিরা, তারা কিন্তু তাকে খেতে পড়তে দেয় না, ঠাকুমা ভিক্ষা করতে চলে গেছে, এবার কি না চড়াও হয়ে আমাদের থেকে টাকা আদায় করবে।
তা আমি তো সেদিন অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে, এইসব ঘটনা ঘুরতে ঘুরতে। সোনারপুর থানা খুব হেল্প করেছে সেদিন। যাই হোক, আমি সবসময় এনাদের কাছ থেকে সাহায্য পাই। এই পুলিশের সম্পর্কে লোকের অনেক রকম ধারণা থাকে, আমার ধারণা সবসময় পজিটিভ এবং আমি সবসময় উপকারই পেয়েছি। তারপরে যেটা বলছিলাম, তো পরের দিন আমি সকালবেলা হসপিটালে গেছি, গিয়ে শুনছি আশেপাশে যারা ইয়েরা রয়েছে আর কি, অন্য পেশেন্টরা যারা সুস্থ মোটামুটি, তারা বলছে জানেন এর বাড়ির লোক এসেছিলো সকালবেলা, এসে একে বোঝাচ্ছে যে তুমি বলবে যে ওদের গাড়িতে ধাক্কা লেগেছে, পুলিশ আসবে, বয়ান দেবে, আর বলবে যে ওদের থেকে আমরা 1 লক্ষ টাকা আদায় করব, আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা আদায় করবে। সেই শুনে ঠাকুমা তো মানে সেই ঠাকুমার একটা লাঠি ছিল যেটা দিয়ে উনি যাতায়াত করতেন, হাঁটতেন, সেই লাঠি নিয়ে নাকি লাঠি উঁচিয়ে বাড়ির লোককে তাড়া করেছে। বলছে মা আমাকে কত বছর ধরে দেখেন, কিছু যখন যা বলি মা আমাকে তাই দেখাশোনা করে, আর আমি মার থেকে টাকা চাইবো তাও মিথ্যে কথা বলে, হ্যাঁ পাপের ভাগী হবো। যাই হোক, পরে শুনেছি উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের যে পেনশন যা কিছু পাওয়ার দরকার যে কোনো কারণে হোক উনি পেয়ে ওঠেননি। হ্যাঁ, তারপরে আমি গেছি হসপিটালের যিনি সুপার তার কাছে, বলছি দাদা এরকম ঘটনা, ঠাকুমার যদি কিছু এমন হয়ে যায় তো এরা আমাকে এরকম সব বাড়িতে এসব ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটা খুলে বললাম। বলে ম্যাডাম আপনি ঠান্ডা হন তো, এত ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বলছি না দাদা আমি ভয় পাচ্ছি না, কিন্তু মানে আমি আপনাকে ঘটনাটা জানালাম। বলে একটা গাড়ি ধাক্কা দিলে এতটা জোরে ধাক্কা দেবে, তার ক্ষতটা এতটা হবে, পোস্টমর্টেম হবে, হ্যাঁ সেখানে ঘটনাটাই ওটা না, তাহলে মানে কোনো এসব ব্যাপারই নেই, আপনি মাথা দেবেন না, আর ঠাকুমার কিছু হবে না, ঠাকুমা ভালো হয়ে যাবে। তো ওই যে আবার বলছি বাড়িতে বকা খাই, মা বলে যে একদম তুই কোনো ঝামেলার সাথে জড়াবি না। বলুন একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আমি যাকে চিনি তাকে আমি কি করে ফেলে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে পাশ কাটিয়ে চলে যাব? না, আমার দ্বারা হবে না, আমি পারবো না। আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন ধরে কথাটা জমেছিল, অনেকেই জানে যারা আমার কাছাকাছি লোক আছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। ঠাকুমা আজকে আর বেঁচে নেই, হ্যাঁ উনি মরে গিয়ে বেঁচেছেন, হ্যাঁ বলতে খারাপ লাগছে। এরকমই প্রচুর ছোট ছোট ঘটনা নিয়ে আপনাদের কাছে আসবো, সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। লাইক করলে যদি ভালো লাগে লাইক করবেন, আর এরকম কোনো ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে নিচে লিখবেন। আজকে এখানেই আসছি, নমস্কার।